আসসালামু আলাইকুম ফাতেমা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই দেখো, বাবার কাছ থেকে টাকা নিয়ে আমি কত সুন্দর একটা জার্সি কিনেছি। এটা কোনো জার্সি হলো? তার থেকে তো আর্জেন্টিনার জার্সি সুন্দর দেখতে। হাহা, তুই খেলাধুলার কি বুঝিস? আমাদের কাছে 5টা বিশ্বকাপ আছে, তোদের কাছে কি আছে রে? গত বিশ্বকাপে যে আমরা ওয়ার্ল্ড কাপ জিতলাম, সেটা কি তোমাদের মনে নেই? তোরা তো প্লান্টি দিয়ে বিশ্বকাপ জিতেছিস, আবার বড় বড় কথা বলছিস। দুই ভাই বোনের তর্কের মাঝে আব্দুল্লাহ চলে আসে। আসসালামু আলাইকুম হামজা, তোমরা দুজন কি নিয়ে ঝগড়া করছো? আব্দুল্লাহ ভাইয়া, তোমাকে এসব বুঝিয়ে কি কোনো লাভ আছে? তুমি তো বিশ্বকাপ দেখোই না। হ্যাঁ, ফাতেমা ঠিকই বলেছে। তুই এত বড় একটা ছেলে, বিশ্বকাপ দেখিস না? তুই তো খুব খ্যাত হয়ে গেছিস রে। ওসব বাদ দে, চল আমরা খেলতে যাই। ধুর, তোর সাথে কে খেলবে? আমি তো খেলবো ব্রাজিল ফ্যানদের সাথে। তুই বাড়ি চলে যা। হামজা তখন আব্দুল্লাহকে খেলার জন্য মানা করে দেয়। তখন আব্দুল্লাহ মন খারাপ করে বাড়ি চলে আসে। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম মা। কি ব্যাপার আব্দুল্লাহ, তোমার মন খারাপ কেন? ও তুমি বুঝবে না মা। মায়েরা সব বোঝে বাবা, বলো তোমার কি হয়েছে? মা, আমার কিছু টাকা লাগবে, আমি একটা জিনিস কিনবো। কি জিনিস কিনবে বাবা? উফ, শুরু হয়ে গেল তো। কিছু একটা কিনতে চাইলে কি কিনবো, কোথায় কিনবো, সব শুরু করে দাও। আচ্ছা ঠিক আছে, এত রাগ দেখাতে হবে না। কত টাকা লাগবে বলো? এই 400 টাকার মতো দিয়ে দাও। ঠিক আছে দিচ্ছি, কিন্তু বাজে কাজে খরচ করো না। আব্দুল্লাহর মা তার জমানো টাকা থেকে আব্দুল্লাহকে 400 টাকা দিয়ে দেন। আব্দুল্লাহ সেই টাকা দিয়ে দোকান থেকে একটা ব্রাজিলের জার্সি কিনে নেয়। পরের দিন সে লুকিয়ে সেই জার্সি পরে হামজাদের বাড়িতে চলে যায়। আসসালামু আলাইকুম হামজা, এই দেখ আমি কি পরে এসেছি। আরে বাহ, তুই জার্সি কিনে ফেলেছিস? হ্যাঁ রে, আম্মুর কাছ থেকে টাকা নিয়ে কিনে ফেললাম। আরে এই না হলে আমার বন্ধু। জার্সি কিনলে কি হবে, তুমি কি খেলার কিছু বোঝো? এই ফাতেমা, তুই চুপ কর। খেলার কিছু বোঝে না, এখন থেকে বুঝবে। কিন্তু কিভাবে খেলা বুঝবো? শোন বন্ধু, তুই কাল ঠিক রাত 4টায় আসতে পারবি? এত ভোরে কিভাবে আসবো? আরে না আসলে খেলা দেখবি কি করে? তুই কিছু একটা ম্যানেজ করে আমাদের বাসায় চলে আসিস। ঠিক আছে, ইনশাআল্লাহ চলে আসবো। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পরের দিন আব্দুল্লাহ ভোরে 4টায় ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সঙ্গে তার দেখা হয়। কি ব্যাপার আব্দুল্লাহ, এত ভোরে উঠে কোথায় যাচ্ছ? মা, তুমি? আসলে হ্যাঁ, আমি তো আমি তো নামাজে যাচ্ছি মা। আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছ দেখি। ভোরের আবহাওয়াটা একটু গায়ে মাখতে চাই। প্রবাদে আছে না, সকালবেলার হাওয়া হাজার টাকার দাওয়া। আচ্ছা যাও, কিন্তু সাবধানে ফিরে এসো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ মা। প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে। পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। পশু পাখি মায়ের কাছে মিথ্যা বলে আব্দুল্লাহ হামজার বাড়িতে চলে আসে। হামজারও ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে। ভাইয়া দেখো, আব্দুল্লাহ ভাইয়া চলে এসেছে। এই তো, ঠিক সময় চলে এসেছিস। কিছুক্ষণ মজা মাস্তি করব, খাওয়া দাওয়া করব, তারপর একসাথে বসে খেলা দেখব। ঠিক আছে দোস্ত। এই দেখ, এখানে কত খাবার, কোকা কোলা, চিপস, আরো কত কি। চল ফাতেমা, সবগুলো রেডি কর। তোরা রেডি কর, আমি লুকিয়ে জার্সি নিয়ে এসেছি, এটা এখন পরে নেই। আব্দুল্লাহ এদিকে তার বন্ধুদের সাথে খেলা দেখায় ব্যস্ত। অন্যদিকে আব্দুল্লাহর বাবা মসজিদ থেকে নামাজ পড়ে এসে দেখেন আব্দুল্লাহ বাসায় নেই। আচ্ছা, আব্দুল্লাহকে দেখতাছি না, ও কি আজকে নামাজে যায়নি? ও তো আজকে খুব সকাল সকাল নামাজের জন্য বেরিয়ে গেছে। কি বলছো? আমি তো ওকে মসজিদেই দেখলাম না। সে কি, ও তো আমাকে বলে গেল যে মসজিদে যাচ্ছে।
আর তুমি বলছো মসজিদে ছিল না? ও তো বাসায়ও আসেনি। কোনো বিপদ আপদ হয়ে গেল না তো? ও আবার অন্য কোথাও চলে যায়নি তো? ইন্না লিল্লাহ। তুমি একটা কাজ করো, ওর বন্ধু হামজার বাড়িতে গিয়ে দেখো তো একবার ওখানে আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আব্দুল্লাহর বাবা দেরি না করে হামজার বাড়িতে চলে আসেন। মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা আব্দুল্লাহ, তুমি এখানে কি করছো? বাবা, তুমি তুমি এখানে কিভাবে? সেসব পরে হবে, আগে বলো তুমি এখানে কি করছো? আর এটা কি রকমের পোশাক পরেছো তুমি? আঙ্কেল, এটা তো জার্সি, ব্রাজিল টিমের জার্সি। এই জার্সি তোমরা কেন পরেছো? কারণ আমরা এই দলগুলোকে সাপোর্ট করি, তাই এই দলের জার্সি পরেছি। তোমরা ওদের সমর্থন করো? তোমরা কি জানো না এগুলো করা আল্লাহ পাক পছন্দ করেন না? আল্লাহ কেন পছন্দ করবেন না বাবা? আমরা তো কোনো খারাপ কাজ করছি না। তোমরা যাদের সমর্থন করছো তারা প্রত্যেকেই কাফির। তুমি মুসলিম হয়ে কাফিরদের সমর্থন করছো, সেই কাফিরদের যারা ফিলিস্তিনের উপর বর্বর অত্যাচার করে, যারা ইসরায়েলকে সমর্থন করে। কিন্তু আমরা তো ইসরায়েলকে সমর্থন করি না, আমরা তো ফিলিস্তিনিদের ভালোবাসি। ভালোবাসা? এই যে তোমাদের সামনে কোকা কোলা আর এত সব খাবার আছে, এগুলো তো ইসরায়েলি পণ্য। কিন্তু বাবা, মেসি, নেইমার আর অন্যান্য প্লেয়ারদের সমর্থন করলে কি হবে? আমরা তো ওদের ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তোমরা তাদের সাথেই থাকবে যাদেরকে তোমরা ভালোবাসো। তোমরা কি চাইবে এই কাফেরদের সঙ্গে থাকতে? না বাবা, কোনো মতেই আমি এদের সাথে থাকতে চাইবো না। আমি তো জান্নাতে যেতে চাই। তাহলে তোমরা কেন কাফেরদের সমর্থন করছো আর ওদের অনুকরণ করে কেন এই পোশাকগুলো পরেছো? আসলে আঙ্কেল, আমরা তো এগুলো জানতাম না, আপনি আমাদের জানিয়ে দিলেন। এরপর থেকে কখনো আর ভুল হবে না, ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা এই ভুলগুলো আর কখনো করব না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে রাজিয়া সুলতানা, সোহেল রানা, নাদিয়া, জুবায়ের, শাওন, সিদরাতুল মুনতাহা, সাফা ও আরও অনেকে। আজকের কুইজ হলো, কোন নবী সমুদ্রের পানি 2 ভাগ করেছিলেন? রাইসার বাবা মারা যাওয়ার পর রাইসা ও তার মাকে শ্বশুরবাড়ির লোক বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মনের কষ্ট নিয়ে 2 মা মেয়ে রাস্তায় এসে নামে। আম্মু, দাদি আর চাচু আমাদের বের করে দিল কেন? আমরা কি করেছি? তুমি কিচ্ছু করনি মা। তাহলে কেন আমাদের বের করে দিল? আমরা এখন কোথায় যাব? চিন্তা করো না, আমরা তোমার মামার বাড়িতে যাচ্ছি। মামা বাড়ি? তাহলে তো খুব মজা হবে। শোনো আম্মু, আমি আর কখনো দাদু বাড়িতে ফিরবো না, মামার বাড়িতেই থাকবো। ঠিক আছে, চলো। রিক্সা নেওয়ার টাকা নেই মা, হেঁটেই যেতে হবে কিন্তু। কোনো ব্যাপার না আম্মু, আমি হেঁটেই মামার বাড়ি যাব। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। রাইসাকে নিয়ে রাবেয়া নিজের ভাইয়ের বাড়িতে উপস্থিত হয়। ওদের দেখেই মুখ ভেঙচিয়ে ওঠে ভাইয়ের বউ। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তোরা এই অবেলায়? ভাবি, পরে সব বুঝিয়ে বলছি। ভাইজান কোথায়? তোর ভাইজান কি এই সময় বাসায় থাকার মানুষ? সে কাজে গেছে। আয়, ভেতরে আয়। ঠিক আছে, চলো ভাবি। তাসবিহাতে পশু পাখি গাছগাছালি দেখতে দেখতে সন্ধে হয়ে যায়। রাইসার মামা বাড়ি ফিরে আসে। আম্মু, ওই দেখো মামা এসেছে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর রাইসা? আরে রাবেয়া, তোরা কখন এলি? বিকেলে এসেছি ভাইজান, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আসলে ভাইজান, আমি এখানে একেবারেই চলে এসেছি। মানে? একেবারে চলে এসেছো মানে? রাইসার বাবা তো আর দুনিয়ায় নেই। ওনার ভাই আর মা মিলে আমাদের বের করে দিয়েছে। এভাবে কিভাবে পারে বের করে দিতে? সেখানে তো আমার কেউ নেই যে প্রতিবাদ করবে। তা অবশ্য ঠিক বলেছিস। ওখানে অধিকার খাটানোও উচিত না। ওখানে তো আর রাইসার বাবা নেই। আমি এখন কি করব ভাইজান? এখানেই থাক তাহলে।
পরে কিছু একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ চলো। গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি। কি গো, তোমার কি আক্কেল গান বলতে কিছু নেই নাকি? কেন, কি হয়েছে? তোমার বিধবা বোনটাকে আমাদের বাড়িতে থাকতে বললে কেন? তাছাড়া আর কি করব বলো, ওর তো যাওয়ার মতো আর কোনো জায়গাও নেই। তাই বলে তোমার বাড়িতে এনে রাখবে নাকি? তোমার কি নিজের সংসারের খরচপাতি নেই? তাহলে এখন কি করব বলো তো? আমিও তো আর ওকে এভাবে বের করে দিতে পারি না। বের করে দিতে না পারো, বিয়ে তো দিয়ে দিতে পারো। কি বলছো? এই তো সেদিনই ওর বরটা মারা গেল, এখনই আবার বিয়ে দিয়ে দেব? ও কি রাজি হবে? রাজি না হলে আর কি করার, ওকে বের করে দেবে। আমরা আর কতদিন পরগাছা হয়ে থাকা বোঝা ঘাড়ে টানবো? ঠিক আছে, আমি তাহলে কালকে ওকে জিজ্ঞেস করে দেখব। ঠিক আছে। পরদিন রাবেয়াকে তার ভাই বিয়ের কথা বলে। রাবেয়া, তোকে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ ভাইজান, বলো। দেখ বোন, তোর সারা জীবনটা এখনো পড়ে আছে। আমি বলি কি, তুই এবার একটা বিয়ে করে নে। কি বলছো কি ভাইজান? আমার মেয়েটার কি হবে? যে বিয়ে করবে সে তোর মেয়েকেও দেখাশোনা করবে। দেখ, সবাই তো আর খারাপ হয় না। হ্যাঁ হ্যাঁ, তোর ভাইজান একদম ঠিক বলেছে। আমরা এমন পাত্র দেখবো যে তোর মেয়েকেও দেখাশোনা করবে। তোর মেয়েটার তো এখনো বাবার ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে, ও একটা বাবাও পাবে। কিন্তু ভাইজান... আরে পাগলি মেয়ে, এত চিন্তা করিস না। তোর ভাইজান কি তোর জন্য খারাপ ছেলে দেখবে নাকি? দেখ, আমি ছেলে দেখা শুরু করছি, তুই আর কোনো কথা বলিস না। আমি আজকেই ঘটকের সাথে কথা বলে দেখছি। এরপর রাবেয়ার ভাই ছেলে দেখা শুরু করে। কয়েকদিনের মধ্যেই ছেলেপক্ষ রাবেয়াকে দেখতে আসে। বাবা, যাও মাইয়াডারে নিয়ে আসো দেখি। লাইজু, আরে রাবেয়াকে নিয়ে এসো। লাইজু রাবেয়াকে নিয়ে আসে। রাবেয়ার সঙ্গে রাইসাও চলে আসে। এই যে আঙ্কেল, এই হলো আমার বোন। মাশাল্লাহ মাশাল্লাহ, মাইয়া তো দেখতে অনেক ভালো, আমাগো পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের পাকা কথাটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ, সাইরা ফেলি। ওরা যখন বিয়ের দিন তারিখ ঠিক করতে ব্যস্ত, তখনই রাইসা রাবেয়াকে আম্মু বলে ডেকে ফেলে। আম্মু, আরো কত দেরি? এখানে কতক্ষণ বসে থাকবে? এ, 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 এই বাচ্চাটা আপনার বোন রে আম্মু বইলা ডাকলো না? মাইয়ার কি আগে বিয়ে হয়েছিল নাকি? না, আসলে সেরকম কিছু না, ওর আসলে বিয়ে হয়নি। আঙ্কেল, আসলে হয়েছে কি, আপনার বোনের বিয়া হয়েছে, বাচ্চা আছে, আর আপনি আমাদের ছেলের সঙ্গে তার বিয়া দিতে চাইতেছেন? মানে ভাইজান আপনাকে বলেনি যে আমার বিয়ে হয়েছিল আর আমার একটা বাচ্চাও আছে? না, তোমার ভাই তো আমাকে এইসব কিছু বলে নাই। আর কিছু মনে করো না বাবা, আমি আমার ছেলের সঙ্গে তোমার বোনের বিয়া দিতে পারুম না। এই চলো চলো, সবাই চলো। ছেলেপক্ষের সবাই সেখান থেকে চলে যায়। এদিকে রাবেয়ার ভাই অনেক রেগে যায়। এটা তুই কি করলি রাবেয়া? অনেক কষ্ট করে এই সম্বন্ধটা এনেছিলাম, আর তুই এটা ভেঙে দিলি। কিন্তু ভাইজান, কথা তো হয়েছিল তুমি এমন কাউকে খুঁজবে যে আমার বাচ্চার দায়ভার নেবে, কিন্তু তুমি তো ওদের মিথ্যে বলেছো। মিথ্যে বলবো না তো কি? একটা বিধবা মেয়েকে কি কেউ বিয়ে করবে? কিন্তু এই বিয়ে হলে আমার মেয়েটার কি হতো বলো? যার মেয়ে তার কাছে পাঠিয়ে দিবি, এই আপদটাকে এখানে রাখার কি দরকার? ছি ভাইজান, তুমি কি বলছো এসব? আমার মেয়ে যদি তোমার কাছে এতই বোঝা হয়ে থাকে, তাহলে আমাকে বলনি কেন? আমরা চলে যেতাম। এখনই যাও না, এখন তো কেউ তোমাকে বেঁধে রাখেনি। ঠিক আছে রাইসা, চল মা, আমরা এখান থেকে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাদের ঠাঁই হবে। হ্যাঁ মা, চলো। আমি ভেবেছিলাম আমার মামা হয়তো অনেক ভালো, সবাই মামা বাড়িতে কত আনন্দ করে, আর আমার মামা আমাকে বোঝা ভাবে। চলো মা, আমি আর এখানে একটুও থাকবো না। রাবেয়া রাইসাকে নিয়ে সেখান থেকে চলে যেতে ধরে। ঠিক সেই সময় রাবেয়ার শাশুড়ি সেখানে আসে। মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার উপর যে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত এখন ভোগ করছি। আরে দাদিমা, তোমার আবার কি হলো? বোন রে, যাদের কথা শুনে আমি তোদের বের করে দিলাম, তারাই আমাকে আজ বের করে দিল। কি বলছেন কি আম্মা? ওরা আপনাকে বের করে দিয়েছে? হ্যাঁ মা, ওরা আমাকে বের করে দিল। চিন্তা করবেন না মা,
আপনার যেমন কোথাও ঠাঁই নেই, আমাদেরও তেমন কোথাও ঠাঁই নেই। চলুন আমরা যেদিকে চোখ যায় সেদিকে চলে যাই। না রে মা, যেদিকে খুশি সেদিকে যেতে হবে না। তোকে তো বলাই হয়নি, রাইসার বাবা রাইসার জন্য একটা বাড়ি উইল করে রেখেছিল, যেটা আমি লোভের বশে তোদের দেইনি। কি, বাবা আমার নামে বাড়ি লিখে দিয়েছে? হ্যাঁ রে, আমি তো লোভ করে এসব লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ আমার ভুল ভেঙেছে। আমি তোদের কাছে ক্ষমা চাইতে এসেছি এবং সেই উইল দিতে এসেছি। যদি তোরা দয়া করে আমাকে সেখানে থাকতে দিস তো থাকবো। কি বলছেন কি? আপনি তো আমার মা, আপনাকে আর কোথায় ফেলবো বলুন? তাহলে চলো আমরা নতুন বাড়িতে গিয়ে উঠি। কি মজা দেখেছো মামা, তুমি যাকে বোঝা ভেবেছো তার এখন নিজের একটা বাড়ি আছে। তোমার বাড়িতে তুমি থাকো। চলো মা, আমরা এখান থেকে যাই। এরপর ওরা তিনজন মিলে সেই বাড়িতে গিয়ে ওঠে এবং সেখানে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এরা চারদিকে বিয়ে বাড়ির আমেজ, উচ্চস্বরে গান বাজছে, বেপরদায় সবাই ঘুরে বেড়াচ্ছে। এই রাইসা, এই দিকটা একটা ছবি তুলে দে তো, ফেসবুকে স্টোরি দেব। তুই শুধু ছবি নিয়েই পড়ে আছিস? এদিকে যে বরপক্ষ আসতে চলেছে সেই খবর আছে? বলিস কি? তাহলে কেটে গিয়ে দাঁড়াতে হয়। চল তাড়াতাড়ি গিয়ে সব তৈরি করি। হ্যাঁ, তা তো যাবই। এই রাফি, একটা ভালো হিট গান ছাড় না, বিয়ে বাড়ি কি গান বাজনা ছাড়া জমে? ঠিক আছে, তুই গান বাজা, আমি গিয়ে মিষ্টি আর শরবত বানাই। একটু পরেই তো বরপক্ষ চলে আসবে। দাঁড়া দাঁড়া, আমিও যাচ্ছি। সাদিয়া ও রাইসা বিয়ের গেট ধরার আয়োজন করতে যায়। এদিকে বরপক্ষও অনেক আমেজ নিয়ে রওনার প্রস্তুতি দিতে থাকে। আরে দোস্ত, চলে এসেছিস? একদম ঠিক সময় তোকে পেয়েছি। ভাই, দাওয়াত পালন করা তো সুন্নত, তাই চলে এলাম। আর তার উপর তোর বিয়ে বলে কথা। আরে আব্দুল্লাহ যে, খুব খুশি হয়েছি তুমি এসেছো বলে। মাশাল্লাহ, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। শুক্রিয়া ভাইয়া। চলো চলো, গাড়িতে ওঠো। হ্যাঁ চল। আচ্ছা দোস্ত, সবাই এমন বেপরোয়া হয়ে যাচ্ছে কেন? তুই তো মার্শাল্লাহ অনেক দিনদার, কিন্তু তোর বিয়েতে? বিয়ে তো আর রোজ রোজ হয় না, একটা দিনই তো, তাই মজা করছে। বাদ দে, তুই গাড়িতে ওঠ। তোর শ্বশুর বাড়িতেও কি একই অবস্থা? তা তো জানি না। আচ্ছা, তুই কি শুরু করলি বলতো? বন্ধুর বিয়েতে এসেছিস, কোথায় একটু মজা টজা করবি? আরে চল তো, চল। আব্দুল্লাহ ভাই অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে গিয়ে বসে। গাড়ি যথাসময়ে কনেপক্ষের বাড়িতে গিয়ে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা দেখে একদল কনেপক্ষ বিয়ের গেট ধরেছে। এই যে দুলা ভাই, 10,000 টাকার কম কিন্তু ফিতা কাটতে দেব না। হ্যাঁ হ্যাঁ, টাকা দিলেই বউ দেব, না হলে বউ পাবেন না। এসব উপেক্ষা করে এক কোণে আব্দুল্লাহ এবং তার ভাই দাঁড়িয়ে থাকে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমি তো এখন ফিতনায় পড়ে গেলাম। কেন যে এখানে আসতে গেলাম? কি হয়েছে ভাইয়া, কি বিড়বিড় করছো? আমরা এখানে কেন যে আসলাম আব্দুল্লাহ? সুন্নত পালন করতে এসে আমরা তো এখানে হারামেই জড়িয়ে গেলাম। মানে কিসের আবার হারাম? তোকে সব পরে বলছি, আগে আমার বন্ধুর সঙ্গে কিছু কথা বলে নিই। কিন্তু ভাইয়া তো এখন ব্যস্ত আছে, এখন তুমি কিভাবে কথা বলবে? সেটাই তো ভাবছি রে। এখন ওখান থেকে ওকে ডেকে আনা বেয়াদবি হয়ে যাবে। ভাইয়ার ওসব ঝামেলা মিটে গেলে ভাইয়ার কাছে গিয়ে তুমি কথা বলে নিও। ঠিক বলেছিস, চল এখন আমরা অন্যদিকে যাই। চলো ভাইয়া। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহ। আব্দুল্লাহ ও তার ভাই প্যান্ডেলের দিকে চলে যায়। সেখানে তারা বসেছিল, ঠিক সেই সময় কিছু লোক খাবারের নিন্দা করতে থাকে। জানিস, আমাকে মাত্র 2 টুকরো মাংস দিয়েছে। ঠিক বলেছেন, ভাবি মুখ দেখে দেখে তরকারি দিয়েছে সবাইকে। আমি তো কয়েকবার চাওয়ার পর আমাকে দিয়েছে। তোকে তো তারপরও দিয়েছে, আমার ভাগ্যে তো তাও জোটেনি। দিলে কি হবে, তরকারি তো ভালো করে সিদ্ধই হয়নি। আর রোস্টটা, ওটা তো একদম বাজে হয়েছে খেতে, তারপরও 2টা খেয়েছি।
হ্যাঁ, আমিও খেতে পারিনি বেশি, ওই গরুর মাংসটা পাইনি জন্য দুই একটা রোস্ট নিয়েছি। দেখেছো ভাইয়া, ওরা কিভাবে বদনাম করছে। আল্লাহ পাক ওদেরকে ক্ষমা করুক। এভাবে আসলে কখনোই বলা উচিত নয়। তারপরেও তো ওরা বলছে ভাইয়া, ও খেয়ে দে, তারপরেও বদনাম করে যাচ্ছে। মেয়ের বাবা কত কষ্ট করেই না খাবারের এত সব আয়োজন করেছে, অথচ এরা নিজের মানুষ হয়েই নিজের মানুষের বদনাম করে যাচ্ছে। ভাইয়া, ওই দেখো, কনে স্টেজে বসেছে, চলো গিয়ে আমরাও ছবি তুলি। না রে ভাই, একজন বেগানা নারীর সঙ্গে আমরা কখনোই ছবি তুলতে পারি না। তাহলে তাহলে তুমি এখন কি করবে ভাইয়া? এখানেই গিয়ে বসে থাকবে? না, চল, আমি আমার বন্ধুর কাছেই যাব, ওর সাথে কিছু কথা আছে। চলো ভাইয়া। গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে। কি রে দোস্ত, তুই কই ছিলি? আমি তো তোকেই খুঁজছিলাম। খাওয়া দাওয়া করেছিস? আরে না দোস্ত, আমরা খাবো না, আমরা বাড়ি চলে যাচ্ছি। সে কি, কি এমন হলো তোর? তোকে কি কেউ কিছু বলেছে নাকি? না রে, আমায় কেউ কিচ্ছু বলেনি। আসলে তোর বিয়েতে এসে আমি খুব আপসেট হয়ে গেলাম। কেন? আমার বিয়েতে আপসেট হয়েছিস কেন? তুই একজন দিনদার ছেলে হয়েও এমন হারাম বিয়ে করছিস। হারাম বিয়ে মানে? আমি তো কোনো যৌতুক নেইনি। আরে যৌতুক নিলেই কি শুধু বিয়ে হারাম হয়? এই যে তোর বিয়েতে কেউ পর্দা মানছে না, হারাম মিউজিক বাজিয়ে চলছে, বিদাত সব কাজ করে যাচ্ছে, এগুলো কি হারাম না? বিদাতের কি দেখলি? বিয়ের গেট ধরা, জুতা চুরি, পা ধুয়ে দেওয়া, এগুলো কি বেদাত না? আসলে দোস্ত, ওরাই তো সব আয়োজন করেছে, আমরা কি করতে পারি বল? আমি চলে যাচ্ছি ভাই, এমন পরিবেশে আমি থাকতে পারবো না। চল আব্দুল্লাহ। শোন বন্ধু, যাস না, শোন। আব্দুল্লাহ এবং তার ভাই সেখান থেকে চলে আসে। আচ্ছা ভাইয়া, তুমি ওখান থেকে চলে আসলে কেন? ওখানে থাকা আমাদের উচিত নয় আব্দুল্লাহ। কিন্তু তুমি যেভাবে চলে এলে, এতে করে তোমার বন্ধু তো কষ্ট পেয়েছে। আমরা তো খেয়ে দে ওখান থেকে খুব সুন্দরভাবে চলে আসতে পারতাম ভাইয়া। আমরা তো আর পাপ কিছু করছি না। যেসব বিয়ের অনুষ্ঠানে ছবি তোলা, ভিডিও, গান বাজনা করা হয় এবং নারী ও পুরুষ একত্রে খাওয়ানো হয়, এসব অনুষ্ঠানে যাওয়া এবং সেখানে অবস্থান করা জায়েজ নয়। ও আচ্ছা, এখন বুঝলাম। আমি যদি আগেই জানতে পারতাম তাহলে কখনোই যেতাম না। চল, এখন আমরা বাড়ি যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। বাবা